আমি এখন রয়েছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থল একচক্রা ধামে। প্রতিষ্ঠিত বিগ্রহ, আবার শেষে তিনি এই দেহের সঙ্গে মার্চ হন, বিলীন হন। কাজে তুমি এক অঙ্গে কৃষ্ণ বাঁকড়ায় এবং নিত্যানন্দ মহাপ্রভুকে এক অঙ্গে বলতেই পারেন। এই জন্য এই যে এখানে ছিলেন তার প্রমাণ হচ্ছে বকাসুরে তাহলে এই যে বধ করেছিলেন, তারপরে নিশ্চয়ই পাণ্ডবরা এখানে এসেছিলেন। মেতে ধান পুঁততে পুঁততে রাখাল বাগালদের দেরি হয়েছিল, উনি এবার নিজেই তখন ধান পুঁততে পুঁততে ওখানে অন্তর্ধান হয়ে যান। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও সাথে নিয়ে। আশা করি থাম্বনেল দেখে আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমাদের আজকের গন্তব্য কোথায়। আজ আমরা চলেছি নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব স্থল একচক্রা বা বীরচন্দ্রপুরে। বোলপুর থেকে যাচ্ছি, তাই আমরা প্রান্তিক স্টেশন থেকে গণদেবতা এক্সপ্রেস ধরে সাঁইথিয়ায় যাব। সাঁইথিয়া স্টেশন থেকে টোটো ধরে ময়ূরাক্ষী নদী পেরিয়ে আমরা তালতলা বাসস্ট্যান্ড থেকে বাস ধরে চলে যাব আমাদের গন্তব্যস্থল একচক্রা বা বীরচন্দ্রপুরে। বর্ষার সজল শ্যামল প্রকৃতিকে উপভোগ করতে করতে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমরা পৌঁছিয়ে গেলাম সাঁইথিয়া স্টেশনে। আর এই সাঁইথিয়া স্টেশনের পাশেই রয়েছে 51 সতীপীঠের অন্যতম মা নন্দিকেশ্বরীর মন্দির, যা বীরভূমের পঞ্চসতীপীঠের একটি পীঠ। আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব মা নন্দিকেশ্বরী মন্দিরের সম্পূর্ণ ইতিহাস এবং একটি ভিডিও আমরা তৈরি করেছিলাম, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে চাইলে আপনারা অবশ্যই সেখান থেকে মা নন্দিকেশ্বরীকে দর্শন করে নেবেন এবং জেনে নেবেন ইতিহাস। স্টেশন থেকে টোটো ধরে ময়ূরাক্ষী নদী পার হওয়ার সময় সম্মুখীন হলাম এক ভয়াবহ দৃশ্যের। বর্ষার জলে পরিপূর্ণ হয়ে তীব্র স্রোতস্বিনী ময়ূরাক্ষী নদী একেবারে তীব্র গতিতে বয়ে চলেছে এবং মাঝখানে যে সরু রাস্তাটি রয়েছে তা প্রায় ডুবতে বসেছে। টোটো চালক দাদা আমাদের বললেন আর ঘন্টা কয়েকের মধ্যেই এই মাঝের রাস্তাটি একেবারে ডুবে যাবে, তখন টোটো বা অন্যান্য গাড়ি যাতায়াত করবে অন্য রাস্তা দিয়ে। যাই হোক, কোনো রকমে ঈশ্বরের নাম স্মরণ করতে করতে ওই স্থানটি পার হয়ে আমরা বাসে উঠলাম এবং বাসে করে চললাম একচক্রা ধামের উদ্দেশ্যে। যাত্রাপথে চোখ জুড়ানো শস্য শ্যামল দিগন্ত বিস্তৃত ধান জমি এবং তার উপর নীল আকাশ। সারাদিন কংক্রিটের জঙ্গল দেখতে অভ্যস্ত ক্লান্ত দুটো চোখ এই শ্যামল আর নীলিমার প্রলেপ পেয়ে যেন কিছুটা স্বস্তি বোধ করে। কথায় কথায় আমরা চলে এলাম একচক্রা ধামে। প্রান্তিক স্টেশন থেকে প্রায় 1.5 ঘন্টার এই যাত্রাপথ অপূর্ব সুন্দর ছিল। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব স্থল এই একচক্রা বা বীরচন্দ্রপুর গ্রাম। দেখা যাচ্ছে নিতাই বাড়ির দূরত্ব এখান থেকে 535 কিলোমিটার, কিন্তু তার আগে আমরা দর্শন করব বাঁকা রায়ের মন্দির এবং আরও বেশ কয়েকটি মন্দির। তারপরে যাব নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান দেখতে, কারণ এই পুরো অঞ্চলই নিত্যানন্দ মহাপ্রভুর লীলাক্ষেত্র। যেতে যেতে চোখে পড়ল বেশ প্রাচীন একটি মূর্তির ভগ্নাবশেষ পড়ে রয়েছে একটি গাছতলায়। এই অঞ্চলটি বহু বহু প্রাচীন। মহাভারতে এই অঞ্চলের উল্লেখ রয়েছে। এর থেকেই আমরা বুঝতে পারি এই অঞ্চল কমপক্ষে 5000 বছরের প্রাচীন তো অবশ্যই।
তাই আজও সাম্প্রতিক কালেও এই সমস্ত অঞ্চলে এই একচক্রা, বীরচন্দ্রপুর এবং তার কাছাকাছি বহু অঞ্চল খনন করে কিন্তু এই ধরনের প্রাচীন মূর্তি ও বিভিন্ন বস্তুর ধ্বংসাবশেষ পাওয়া যায়। যাই হোক, মূর্তিটিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে কিছু একটা বাজাচ্ছে এই ধরনের একটি হাত। এটি অবশ্যম্ভাবীভাবে কোনো দেবতারই মূর্তি, সেই কারণে এখানে দেখুন ফুল ইত্যাদিও দেওয়া হয়েছে, পুজো করা হয় বোঝাই যাচ্ছে। স্থানটি দর্শন করে এবার আমরা এগিয়ে যাব বাঁকা রায়ের মন্দিরের দিকে। দেখা যাচ্ছে বাঁকা রায়ের মন্দিরের চূড়া। এই বাঁকা রায়ের মন্দির কিন্তু খুবই ঘটনাবহুল, কারণ নিত্যানন্দ মহাপ্রভুর অন্তর্ধান হয়েছিলেন এই বাঁকা রায়ের মূর্তিতেই। আসুন আমরা আগে দর্শন করে নিই, তারপরে জেনে নেব এই মন্দির এবং বাঁকা রায়ের ইতিহাস। আমি এখন রয়েছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থল একচক্রা ধামে। আর একচক্রা ধামের উল্লেখযোগ্য একটি স্থান হচ্ছে এই বাঁকা রায়ের মন্দির। আমি এখন এই বাঁকা রায়ের মন্দিরেই রয়েছি। বাঁকা রায়ের মন্দির কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর অন্যতম লীলাক্ষেত্র। এই মন্দির কেন প্রচণ্ড তাৎপর্যপূর্ণ সেই বিষয়টি আপনাদের জানাবো, কথা বলবো নিত্যানন্দ মহাপ্রভুর যিনি বর্তমান বংশধর তার সাথে থাকবেন। দেখুন কি অপূর্ব সুন্দর মন্দির, একটু দেখাই। মন্দিরের চূড়া এখান থেকে দেখা যাচ্ছে, আর দেখে নিন চূড়ার উপরে চক্র রয়েছে এবং আরেকটু নিচে এই স্থানে দেখুন কি অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণের যে লীলা, সেই লীলাকে দেখানো হয়েছে। কালীয় দমন এবং গোচারণ লীলা, এবং মাঝখানে বিরাজ করছেন তুলসী মহারানী, বৃন্দা মহারানী একেবারে কেন্দ্রস্থলে বিরাজমান, এবং তার চারিদিকে শ্রীকৃষ্ণের লীলা, গোচারণ লীলা এবং কালীয় দমন লীলা রয়েছে। দেখুন শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে, যমুনার উপরে যে কালিয়া নাগের উপরে নৃত্য করেছিলেন, সেই অপূর্ব সুন্দর দৃশ্য। একচক্রা ধামকে বলা হয় গুপ্ত বৃন্দাবন, বাংলার গুপ্ত বৃন্দাবন কিন্তু এটি, কারণ এখানে প্রভু লীলা করেছিলেন। নিত্যানন্দ মহাপ্রভু ভগবান বলভদ্রের অবতার বলা হয়, এবং নিতাই গৌর তো অভিন্ন, যেমন শ্রীকৃষ্ণ এবং বলরাম অভিন্ন, এবং বলভদ্র মহাপ্রভুও কিন্তু বলা হয় শেষ নাগের অবতার, যার উপরে শয়ন করেন স্বয়ং নারায়ণ। সাথে থাকবেন, আমরা পুরো এই একচক্রা ধাম আপনাদের ঘুরে দেখাবো। এই একচক্রা ধামের যে বিভিন্ন ইতিহাস, সেই মহাভারত কাল থেকে শুরু করে প্রায় 5000 বছর আগেকার সেই পৌরাণিক মহাগাথা থেকে শুরু করে প্রায় 500 বছর আগে নিত্যানন্দ মহাপ্রভুর লীলাভূমি, কিভাবে নিত্যানন্দ মহাপ্রভু লীলা করেছিলেন। 13 বছরের খুব অল্প সময়কালই তিনি এখানে ছিলেন, কিন্তু তার মধ্যেও তার লীলা মাধুর্য ফুটে উঠেছে। সাথে থাকবেন, চলুন আমরা ঘুরে দেখি একচক্রা ধাম। আমরা যেদিক দিয়ে ঢুকলাম তার অপর দিকেও অপূর্ব সুন্দর একটি তোরণ রয়েছে। দেখুন এই প্রবেশ পথের উপরে, একেবারে উপরের দিকে শ্রীখোল, মাঝে একটি চক্র, তার দুই দিকে গৌর নিতাই এবং শ্রীখোল ও করতাল হাতে বৈষ্ণবরা, এবং দুদিকে দ্বারপাল রয়েছে। হরিনাম গেয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। এই নিতাইয়েরই আবির্ভাব স্থল এই একচক্রা, যিনি জগতের কাছে হরি নাম এনেছিলেন। ত্রেতাতে যিনি লক্ষণ, দাপরে যিনি বলরাম, কলিতে তিনিই নিত্যানন্দ। রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভুর মহৎ লীলা প্রকাশে সহায়তা করার জন্যই অবতীর্ণ হয়েছিলেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। আর তার প্রতিষ্ঠিত এই বাঁকা রায়ের মন্দিরে আপনারা বাঁকা রায়কে দর্শন করুন। অপূর্ব সুন্দর এই বঙ্কিম মূর্তিটি। বাঁকা রায়ের এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস আমরা জেনে নেব নিত্যানন্দ মহাপ্রভুর বর্তমান বংশধর শ্রী উত্তম গোস্বামীর কাছ থেকে। এই নিত্যানন্দ মহাপ্রভু আপনি জানেন এখানে জন্মস্থান।
এরপরে তিনি 13 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে যান। এরপরে 20 বছর তিনি বিভিন্ন জায়গায় পরিক্রমা করেন। এরপরে মোটামুটি 30 বছর বয়সে তিনি নবদ্বীপ যান এবং গৌরাঙ্গের সঙ্গে মিলিত হন। তারপরে তিনি গৌর নিতায়ে মিলিত হয়ে যে সমস্ত অনুষ্ঠান করেছেন তোমরা জানি, যে কাজী দমন থেকে আরম্ভ করে জগায় মাধব ইত্যাদি করলেন। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভু আবার নিত্যানন্দ মহাপ্রভু বিয়ে করেন এবং খড়দহতে তিনি ছিলেন। তার বিবাহিত জীবনটা অতিবাহিত করেন তিনি খড়দয়, এবং সেখানে তার এক ছেলে এবং এক মেয়ে হয়। ছেলের নাম বীরচন্দ্র গোস্বামী এবং মেয়ের নাম হচ্ছে গঙ্গা। নিত্যানন্দ মহাপ্রভু শেষের দিকে আবার বীরচন্দ্রপুর ফিরে আসেন। তখন মহাপ্রভু লীলা অবসান ঘটিয়েছেন। তখন একটা নিম কাঠ ভেসা আসে, একটা যমুনা আছে সামনে, তাকে একটা কাঁদো, ছোট কাঁদো, কিন্তু আমরা এখানে সবই নাম হচ্ছে বৃন্দাবনের নাম অনুযায়ী। তা এবার সেখানে ওই কাঁদরটাকে আমরা বলি যমুনা। সেই যমুনা একটা ঘাটও আছে এখানে, কদমপটির ঘাট বলে, সেখানে নিম কাঠ তুলে নিত্যানন্দ মহাপ্রভু এই বাঁকা রায় প্রতিষ্ঠা করেন, একটা মূর্তি প্রতিষ্ঠা করেন, যে মূর্তির নাম দেন বাঁকা রায়। এক অঙ্গে রাধা এবং কৃষ্ণের যুগল তনু হচ্ছে বাঁকা রায়, বৃন্দাবনের বাঁকে বিহারীর অনুকরণে। যেমন বাঁকে বিহারীর পাশে কোনো রাধিকা মূর্তি নেই, আমাদের বাঁকারের পাশে কোনো রাধিকা মূর্তি তিনি স্থাপন করেননি। এক অঙ্গে রাধা এবং কৃষ্ণের যুগল তনু হচ্ছে বাঁকা রায়। পরবর্তীকালে তিনি এই দেহের সঙ্গে আবার বিলীন হন, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু বিলীন হন পুরীধামে জগন্নাথের সঙ্গে, নিত্যানন্দ মহাপ্রভু বিলীন হন বাঁকা রায়ের সঙ্গে। তখন নিত্যানন্দ মহাপ্রভুর দুই স্ত্রী বসুধা এবং জাহ্নবা মাতা তারা বর্তমান ছিলেন, বেঁচে ছিলেন। বললো, প্রভু তোমার তো এই দেহে বিলীন হলো, তুমি তো এই দেহেই রইলে, তা আমাদের একটু চরণের স্থানের একটু ব্যবস্থা করে দাও। তখন স্বপ্নাদেশ হয়, আমি যেহেতু এই দেহে রইলাম, তোমরাও দুই পাশে সাক্ষী স্বরূপ থেকে নিত্য পূজিত হবে। পরবর্তী, তিনি তো তখন নেই, পরবর্তীকালে তার ছেলে বীরচন্দ্র গোস্বামী, যার নাম অনুযায়ী গ্রামটার নাম হচ্ছে বীরচন্দ্রপুর, তিনি দুই মায়ের বিগ্রহ সাক্ষী হিসাবে বসুধা এবং জাহ্নবা দুই নারী মূর্তি দুই পাশে স্থাপিত করেন। তাই ঠাকুরের বাঁ দিকে হচ্ছে বসুধা মাতা এবং ডান দিকে হচ্ছে জাহ্নবা মাতা। এরা হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভুর দুই স্ত্রী। এইটাই বাঁকা রায় হলেন নিত্যানন্দ মহাপ্রভুর স্বরূপ, নিত্যানন্দ মহাপ্রভু প্রতিষ্ঠিত বিগ্রহ। আবার শেষে তিনি এই দেহের সঙ্গে মার্চ হন, বিলীন হন। কাজেই তুমি এক অঙ্গে কৃষ্ণ বাঁকা রায় এবং নিত্যানন্দ মহাপ্রভুকে এক অঙ্গে বলতেই পারেন। এবং তিনি যে এক অঙ্গে আছেন তার বড় প্রমাণ হচ্ছে, তিনি যদি না থাকতেন তাহলে কখনো তার দুই স্ত্রীকে, মানে বীরচন্দ্র গোস্বামী একজন বিদগ্ধ পণ্ডিত লোক ছিলেন, তিনি আমাদের মতো মূর্খ ছিলেন না, কাজে তিনি কখনো তার দুই মায়ের মূর্তিকে দুই পাশে প্রতিষ্ঠা করতেন না। এইটাই সবচেয়ে বড় প্রমাণ যে নিত্যানন্দ মহাপ্রভু বাঁকা রায়ের সঙ্গেই বিলীন হয়েছে এবং তখন থেকেই সেবা চলছে। বাঁকা রায় হচ্ছে একদম আদি, আর এটাই জন্মস্থান, এখানে আছে গর্ভবাস বলে, এটাই আদি। আচ্ছা, আপনি এই মন্দিরের এখন বর্তমান সেবায়? আরো আছে আমাদের বংশধর, আরো আমি একক নয়, আরো সব গোস্বামী বংশধর, তারাই এই সেবা পূজা চালিয়ে আসছে। নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর? আচ্ছা, মানে আপনি কিভাবে নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর বলি? এবার বীরচন্দ্র গোস্বামী তিনটে ছেলে ছিল, রামানুজ, রামচন্দ্র, গোপীজন বল্লভ। তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। গোপীজন বল্লভের একজন বংশধর, সে এসে বীরচন্দ্রপুরে বসবাস করে তার পিতৃভূমিতে, এবং আমরা হচ্ছে গোপীজন বল্লভের বংশধর। সেই হিসেবে প্রায় ধর এখন 8-9 হবে, মানে নবম জেনারেশন, 9ম হবে। হ্যাঁ, মহাপ্রভু বীরচন্দ্রপুর ছিলেন খুব কম সময়, কারণ 13 বছর বয়সে তিনি একজন সন্ন্যাসী এসে তাকে নিয়ে চলে যায়। তিনি সন্ন্যাস নিয়ে চলে যান, এখানে ছিলেন না তিনি আদতে। 20 বছর তিনি গোটা ভারতবর্ষ পরিক্রমা করেন। এরপর তার যখন বয়স মোটামুটি 30 বছর, তখন তিনি যান নবদ্বীপে, এবং নবদ্বীপে গিয়ে গৌরাঙ্গের সঙ্গে মিলন হয় তার। এরপরে তো আমরা সবই লীলাটা নিতাই গৌড়ের যে লীলাক্ষেত্র, অর্থাৎ এই কাজী দমন থেকে আরম্ভ করে জগায় মাথায় উদ্ধার থেকে আরম্ভ করে যা বলেন সেগুলোই। এবার যখন মহাপ্রভু সন্ন্যাস নেন, তখন নিত্যানন্দ মহাপ্রভু চেয়েছিল আমি সন্ন্যাস নেব, কিন্তু মহাপ্রভু ওকে সন্ন্যাস নিতে দেননি। কারণ তিনি বলেছিলেন, তুমি যদি সন্ন্যাস নাও তাহলে আমাদের যে প্রচারিত যে ধর্মটা, বৈষ্ণব ধর্ম, সেটা সাধারণ মানে যারা গৃহী লোক তারা গ্রহণ করবে না, তারা বলবে এটা হচ্ছে সন্ন্যাসীদের ধর্ম, এটা আমাদের গ্রহণযোগ্য নয়। কাজেই তুমি বিবাহ করো, এবং যারা আমাদের সাধারণ বিবাহিত যে সমস্ত লোকেরা, সংসারী লোক যারা, তাদেরকে তুমি উদ্ধার করো। এই মহাপ্রভু আদেশে তিনি তারপরে বিয়ে করেছিলেন, মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার পরে, এবং কিন্তু বিবাহিত লাইফটা তিনি এখানে কাটাননি। বিবাহিত পুরোপুরি বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন, লাস্টে তিনি ছিলেন খড়দতে। এবং নিত্যানন্দ মহাপ্রভুর যে দুই ছেলে এই আপনাকে বললাম বীরচন্দ্র গোস্বামী এবং গঙ্গা, এদের জন্মস্থান কিন্তু এখানে নয়। নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এখানে,
কিন্তু তার ছেলেদের জন্মস্থান হচ্ছে খড়দতে, আর আছে মালদাতে আছে, খড়দতে, বিভিন্ন জায়গায় আপনি নিত্যানন্দ মহাপ্রভু বংশ, কারণ সেপাটা। তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। আমরা তার 3 ছেলে, যে গোপীজন ও বল্লভ যা বললাম, গোপীজনের এক ছেলে সে বিচ্ছন্দপুর এসেছিল, তার বংশধর হচ্ছে আমরা। আচ্ছা, আর এক চক্রা এই স্থানের নাম? একসাথে হচ্ছে কি ওই সেটা হচ্ছে মহাভারত অনুযায়ী, হ্যাঁ। মহাভারতের এটা হচ্ছে একটা পুরোপুরি কিংবদন্তি, যে যখন রথের চাকাটা ধরেছিলেন কৃষ্ণ, তা একে মারার জন্য আর কি, হ্যাঁ, পিতামহ। তখন বললো তোমার তো যুদ্ধ করার নয়, কথা নয়, তুমি কেন ছেড়েছো? অস্ত্র ধরবে তখন সে না। অস্ত্রটা ছুঁড়ে ফেলে দেয়, এবং এটা কিংবদন্তি যে এখানে এক চক্রাতে পড়েছিল, তার জন্য নাম এক চক্রা। এবং মহাভারতও আপনি দেখবেন এক চক্রা নগরী বলে উল্লেখ আছে বিভিন্ন জায়গায় শাস্ত্রে। মানে সেটাই মনে করা হয় সেই সেটাই এক চক্রা নগরী। এটা কিন্তু পুরোপুরি কিংবদন্তির উপরে নির্ভর করে। আচ্ছা আচ্ছা, পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে আচ্ছা বলি, পাণ্ডবরা যখন অজ্ঞাতবাস 5 বছর ছিলেন, তারা কিন্তু তাদের সঙ্গে কন্ট্যাক্ট ছিল যে যদি কেউ দেখে ফেলে তাহলে তোমরা কিন্তু আবার তোমাদের 12 বছর বনবাস অজ্ঞাতবাস হবে। সেই সময়ে পাণ্ডবরা বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন, বিভিন্ন জায়গায়, তার মধ্যে এক চক্রা নগরীতেও তারা কিছুদিন ছিলেন, পার্মানেন্ট নয়, কয়েকদিন হয়তো তারা এখানে ছিলেন। আচ্ছা, এখানে ভীমের বকাসুর বধের একটা এটা এখানটা নয়, এটা হচ্ছে কোটাসুরে। কোটাসুরে। আচ্ছা আচ্ছা, মানে এই জন্য এই যে এখানে ছিলেন তার প্রমাণ হচ্ছে বকাসুরে, তাহলে এই যে বধ করেছিলেন, তারপরে নিশ্চয়ই পাণ্ডবরা এখানে এসেছিলেন। হ্যাঁ, এবং এর পাশে আমাদের একটা ডাবুক বলে গ্রাম আছে, যেখানে শিব মন্দির প্রতিষ্ঠা আছে, আচ্ছা। সেটাও কিন্তু অর্জুনের প্রতিষ্ঠিত মন্দির আছে। এবং এই শিব মন্দিরটাও হচ্ছে অর্জুন পুজো করতেন, এবং অর্জুনের প্রতিষ্ঠিত ঠাকুর হচ্ছে শিব, বাবা শিব, মানে ডাবুকেশ্বর। কাজে এটাই প্রমাণ হয় তিনি অজ্ঞাতবাসে কিছুদিনের জন্য হলো তারা এখানে ছিলেন। আচ্ছা, আর এখানে একটি শিব মন্দির আছে, নিত্যানন্দ মহাপ্রভুর পিতা। হ্যাঁ বলি, পূজা। নিত্যানন্দ মহাপ্রভু বাবা ছিলেন হারাই পণ্ডিত, কিন্তু অ্যাকচুয়ালি ছিলেন শৈব। তিনি, তার উপাধি ছিল পণ্ডিত, তিনি অ্যাকচুয়ালি নয়, কিন্তু তার পণ্ডিত হচ্ছে তার বাবা উপাধি। তিনি এখানে শিবের, এখানে পাশে একটা শিব মন্দির আছে, তিনি অ্যাকচুয়ালি শিবের প্রতিষ্ঠা করতেন। আচ্ছা আচ্ছা। এবং যখন নিত্যানন্দ মহাপ্রভুকে সন্ন্যাসী নিয়ে চলে যায়, তখন তাকে বলেছিলেন যে তুমি তাকে একটা ছোট্ট কৃষ্ণ মূর্তি দিয়েছিলেন, তার নাম হচ্ছে মুরলীধর, কোথায়? যে মূর্তিটা এখানেই আছে, আচ্ছা। এই মন্দিরে আছে। এই মুরলীধরকে তুমি সেবা করো, অর্থাৎ কৃষ্ণকে, তাহলেই তুমি সবভাবে একে নিত্যানন্দ মহাপ্রভুকে ধরে রাখা তোমার কোনো মানে থাকলেও এ ঘরে থাকা ছেলে নয়, এ দেশের সমস্ত উপকারের জন্য দেশে তিনি যাবেন সন্ন্যাসী নিয়ে। কাজে তুমি এরই সাধনা করো, তাহলেই তুমি সব পাবে, তোমার ছেলেকে তুমি ধরে রেখো না। এবং সেই যে মুরলীধর বিগ্রহ, সেটা এখনো আমাদের বাঁকুড়া মন্দিরের পাশে এখানে দেখুন আছে, নীল রঙের একটা কত বছরের প্রাচীন? 500 বছর। এই মন্দির কত বছর? এবছর প্রায় 400 বছর, 100 বছর পরেই মোটামুটি মন্দিরটা, তখন একটা মন্দির ছিল মাটির। তারপরে কৈলাসপতি মহারাজের, যে তারাপীঠে যে কৈলাসপতি মহারাজ ছিলেন, ওরই শিষ্য, ওর নাম হচ্ছে, নামটা আমার জাস্ট এই মুহূর্তে মনে করছেন, এই মূর্তি, ওকে কৈলাসপতি বাবাই বলেছিলেন এই মূর্তিটা, এই মন্দির তৈরি করতে। শিবরাম গোস্বামী, তিনি এসে এটা তৈরি করেছিলেন। তিনি হচ্ছেন কৈলাসপতি বাবার শিষ্য। তারাপীঠে আপনি তারাপীঠ গেলে দেখবেন কৈলাসপতি বাবার উল্লেখ পাবেন, তারই শিষ্য ছিল তিনি। এই মন্দিরটা, এই পাকা মন্দিরটা তিনি কৈলাসপতি বাবা বামদেবের শিষ্য ছিলেন, আর তার শিষ্য তিনি এসে তাকে কৈলাসপতি বাবা ওকে দেন যে তুমি গিয়ে তৈরি, মানে বিচ্ছন্দপুরের মন্দির তৈরি করো, তিনি এটা তৈরি করেছিলেন। আচ্ছা, এটা প্রায় 500 বছরের উপর। বাঁকড়াইয়ের মন্দিরে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর এই অপূর্ব সুন্দর বিগ্রহটি। আপনারা শুনলেন নিত্যানন্দ মহাপ্রভুর বর্তমান বংশধর উত্তম গোস্বামীর কাছ থেকে। তিনি এই বাঁকড়াইয়ের যে বিগ্রহ, তাতেই বিলীন হয়ে গিয়েছিলেন। বাঁকড়ায় শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর বঙ্কিম মূর্তি, যা কিনা আমাদের স্মরণ করায় বৃন্দাবনের বাঁকে বিহারী বা কুঞ্জ বিহারীর কথা। আপনারা দর্শন করুন সেই অদ্ভুত সুন্দর বাঁকড়ায়, এবং তার দুপাশে নিত্যানন্দ মহাপ্রভুর 2 স্ত্রী রয়েছেন। নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহস্থলী কালনা আপনাদের দর্শন করিয়েছিলাম আমরা, চাইলে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা দর্শন করে নেবেন। আর এই হলো সেই নীল কৃষ্ণমূর্তিটি যা পুজো করতেন নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিত। মন্দির গাত্রে এই মন্দিরের ইতিহাস খুবই সুন্দর করে লেখা রয়েছে, আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং পড়ে নিতে পারেন। আসুন আমরা মন্দিরের অন্যান্য অংশের দর্শন আপনাদের করাবো। পঞ্চতত্ত্বের অপূর্ব একটি মুরাল চিত্র এবং
তার পাশে নারায়ণ শুয়ে রয়েছেন শেষনাগের উপর এবং মাতা লক্ষ্মী তার পদসেবা করছেন, রয়েছেন ব্রহ্মাও। অনন্ত শয্যায় শ্রী বিষ্ণু এবং তারই পাশে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। মহাভারতের যুদ্ধের সময় যে রূপ শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখিয়েছিলেন তারই মুরাল চিত্র। ভক্তরা শুনছেন ভাগবতের কাহিনী, কিভাবে কলি যুগের আগমন হলো রাজা পরীক্ষিতের সময়কালে, যেটা ভাগবত শুরু হচ্ছে যেখান থেকে সেই কাহিনী শোনানো হচ্ছে ভক্তদের। আর এখানে দেখুন বিষ্ণুর 10 অবতার, নারায়ণের 10 অবতার সুন্দরভাবে থামগুলোতে মুরাল চিত্র দ্বারা খোদিত আছে। এক কথায় মন্দিরটি দেখলে চোখ ফেরানো যায় না, এত সুন্দর মন্দির। আপনারা যারা শান্তিনিকেতন আসেন, তারাপীঠে আসেন, খুব কাছেই এই অঞ্চল, অবশ্যই এসে যারা এখনও একচক্রা আসেননি তারা অবশ্যই একচক্রা ধাম দর্শন করে যাবেন। নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব স্থল, মহাপবিত্র এই স্থান। এছাড়া মহাভারতকালের সময়কার কাহিনী তো রয়েছে। সব দিক থেকে বলতে গেলে এই স্থান পরম পবিত্র। বাঁকা রায়ের মন্দির যদি বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের প্রতিরূপ হতে পারে, তবে এই জগন্নাথ মন্দিরটি কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরেরই প্রতিরূপ। কারণ এটি যে কোনো মানুষের প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির নয়। নিত্যানন্দ মহাপ্রভুর বাবা হারাই পণ্ডিত এবং মা পদ্মাবতী একবার ইচ্ছা করেছিল পুরীর জগন্নাথ দর্শন করার, কিন্তু তাদের বয়স হয়ে যাওয়ার দরুন সেই স্থানে তারা যেতে পারবেন না। তাই এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ জগন্নাথ দেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন এই স্থানে। এই কথাটি লেখা আছে, দেখুন 884 বঙ্গাব্দে এই ঘটনাটি ঘটেছিল। জগন্নাথ দেব স্বয়ং আবির্ভূত হয়ে নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিত এবং মা পদ্মাবতী দেবীর মনস্কামনা পূর্ণ করেছিলেন। কারণ এই পিতা মাতার সাথে জড়িয়ে রয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কারণ ত্রেতাতে যিনি দশরথ এবং দাপরে যিনি বাসুদেব, অর্থাৎ শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ এবং শ্রীকৃষ্ণ বলরামের পিতা, সেই দশরথ এবং বাসুদেবই তো কলিতে হারাই পণ্ডিত এবং মা পদ্মাবতী তিনি হচ্ছেন লক্ষ্মণের মাতা সুমিত্রা এবং বলরামের মাতা রোহিণী দেবীর বর্তমান কলিযুগের অবতার। সুতরাং প্রভু তাদের মনস্কামনা তো অবশ্যই পূর্ণ করবেন। দেখুন কি অপূর্ব সুন্দর মুরাল চিত্রে সুন্দর করে সাজানো এই মন্দির। এখানে শ্রীকৃষ্ণ লীলা মুরাল চিত্র দ্বারা দেখানো হয়েছে। এই মন্দিরে দুর্গাপূজাও হয়, কারণ মা দুর্গার একটি মূর্তি রয়েছে। মন্দিরে একেবারেই ছবি তোলা নিষেধ, তবুও কিছু অংশ আমরা তুলে ধরলাম আপনাদের জন্য। বাকি প্রভু জগন্নাথকে আপনারা এই স্থানে এসে দর্শন করবেন। আর এটি হলো গোষ্ঠলীলা স্থান। এখানে বাঁকা রায়ের গোষ্ঠলীলা চলে এখনো। আসুন সেই কাহিনী জেনে নিই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গোষ্ঠতলায়। এখানের যে মাহাত্ম্য আমরা শুনে নেব নিত্যানন্দ মহাপ্রভুর আরেকজন বংশধর শ্রদ্ধেয় উজ্জ্বল গোস্বামীর থেকে। নমস্কার। নমস্কার। এই গোষ্ঠতলার যে মাহাত্ম্য, এই বিষয়টা একটুখানি আমাদের বলুন। এখানে আগে শ্রীকৃষ্ণ বাঁকারায় আসতেন, তখন সে গরু গোশালা মানে হচ্ছে গোষ্ঠতলা মানে গরুর বাছুর সব নিয়ে এখানে গোষ্ঠলীলা করেছিলেন। আচ্ছা। সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে গোষ্ঠতলা। আচ্ছা। যে মন্দিরটা দেখলেন বাঁকায়ের, হ্যাঁ, গোষ্ঠর সময় মহাপ্রভু বাঁকায়কে সাজিয়ে গোটা গ্রামের কীর্তন টীর্তন করে এখানে আনা হয়, আরতি ভোগ হয়, তারপর আবার মন্দির ফিরে যান। আবার সানযাত্রা আনা হয়, তখন ওই একইভাবেই এখানে এনে আপনার পূজা অর্চনা করে আবার কীর্তন করতে করতে মন্দিরে নিয়ে যাওয়া হয় বাঁকায়ের। এই একচকা ধামে 6খানা মন্দির আছে। এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। নিত্যানন্দ মহাপ্রভু বাঁকায়কে প্রতিষ্ঠা করেছিলেন, লাস্টে ওনার সঙ্গে মিলিন হয়ে যান। এখন আবার বর্তমানে ইস্কন মন্দির আছে, পঞ্চপাণ্ডবতলা আছে। বাঁকড়ায় মহাপ্রভু যেখানে অন্তর্ধান হয়েছিলেন তাকে হাঁটুগড়া বলে, সেখানে আবার জানকুণ্ডও বলে। জগন্নাথ মন্দির আছে। এই হলো নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। এই পাতাল শিব মন্দিরের যে শিবলিঙ্গ রয়েছে
সেই শিবলিঙ্গেরই পূজা করতেন হারাই পণ্ডিত। আসুন আমরা পরম পবিত্র সেই শিবলিঙ্গটি দর্শন করে নিই। আমরা এবার চলে যাব বাকি মন্দিরগুলো দর্শন করতে, এবং একটি প্রধান মন্দির দর্শন করা এখনো হয়নি, যা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু যে স্থানে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যে জায়গাটিতে জন্মগ্রহণ করেছেন সেই মন্দিরে বাঁকারায়ের মূর্তির নিম কাঠি যে স্থানে ভেসে এসেছিল সেই কদমখণ্ডির উপর দিয়ে কিন্তু এই গর্ভবাস মন্দিরে যেতে হয়। আমরা সেই গর্ভবাস মন্দিরে চলে এলাম। দেখুন, এক চক্রা ধাম গর্ভবাস, বীরচন্দ্রপুর। এই বাড়িটিতেই নিতাই বাড়ি বলা হয়। এইখানেই নিত্যানন্দ প্রভুর বাড়িটি ছিল, আর এখানেই জন্মগ্রহণ করেন তিনি। দেখুন, অদ্ভুত সুন্দর মন্দির। মন্দিরের একেবারে ভেতরে ক্যামেরা নিয়ে বা মোবাইল ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, সেই কারণে যতটুকু সম্ভব আপনাদের দর্শন করাচ্ছি। এই মূল মন্দিরের ভেতরে নিতাই গৌর, রাধা গোবিন্দ সহ অন্যান্য বিগ্রহ রয়েছে। এছাড়াও এই অঞ্চলে যে চারপাশটা, তাতে বিভিন্ন মন্দির রয়েছে আর বেশ কিছু উল্লেখযোগ্য স্থান রয়েছে, যেমন মালতলা অশ্বত্থ গাছ, বকুলতলা নারীপোতা। মালতলার অশ্বত্থ বৃক্ষটি তাৎপর্যপূর্ণ, কারণ একজন সন্ন্যাসী এসেছিলেন নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে যেতে। তিনি এই স্থানে এসে হারাই পণ্ডিত এবং মা পদ্মাবতীর কাছ থেকে আতিথেয়তা গ্রহণ করেছিলেন, এবং যাওয়ার সময় নিত্যানন্দ মহাপ্রভুকে এই অশ্বত্থ তলা থেকেই নিয়ে গিয়েছিলেন এবং একেবারে কান্নায় ভেঙে পড়েছিলেন হারাই পণ্ডিত এবং মা পদ্মাবতী। যেমন শ্রী রামচন্দ্র ও লক্ষ্মণের বিরহে কাতর হয়ে পড়েছিলেন রাজা দশরথ, ঠিক তেমনই। এবং তারা নিজেদের যে জপের তুলসী মালা সেটি ঝুলিয়ে রেখেছিলেন এই অশ্বত্থ বৃক্ষে। পরবর্তীকালে শ্রী চৈতন্যদেব এসেও এখানে তার মালা রেখে যান, এবং নারীপোতা যে স্থানটি, সেই স্থানে নিত্যানন্দ প্রভুর জন্মের সময় যে নারী সেটি পোতা রয়েছে। এরকম নানা রকম স্থান রয়েছে যা সত্যি ঘুরে দেখার মতো। আপনারা অবশ্যই এসে ঘুরে দেখবেন, তার অনুভবই আলাদা। আর আমরা চলে এসেছি হাটুগাড়াতে, যেখানে বাঁকারায় অন্তর্ধান হয়েছিলেন। শুনে নিন এই বাঁকারায় আসলে কে ছিলেন। আর বাঁকায় অন্তর্ধান হয়েছিলেন, হাটুয়ারা বলে জায়গা আছে, মাঝখানে আমরা পুকুর, একটা আমরা মন্দির আছে সেইখানে। বাঁকারায় অন্তর্ধান হয়েছিলেন বিষয়টা বুঝলাম না, একটু বলুন। বাঁকায় ছিলেন একটা মানুষ। আচ্ছা, বাঁকারায় মানুষ ছিলেন। আচ্ছা, তারপর লাস্টে উনি ওইখানে একটা জমি ছিল, বড় জমি, সেই জমিতে ধান পুঁততে পুঁততে রাখাল বাগালদের দেরি হয়েছিল, উনি এবার নিজেই তখন ধান পুঁততে পুঁততে ওখানে অন্তর্ধান হয়ে যান। দিয়ে নিত্যানন্দ বাবুকে স্বর্ণাদেশ দেন, আমি যমুনাতে নিম কাঠ হয়ে ভেসে যাব, তুমি আমাকে তুলে তোমার মতন করো। মানে ভেসে এসেছিলেন যমুনা থেকে। ইস্কন যেতে যেতে দেখবেন ব্রিজ আছে যমুনা ঘাট, আর এইখানে যমুনা ঘাটে সবসময় নিচু থেকে জল যায়, ওটা উজানে যায়, উঁচুতে যায়, সেই জন্য উজানে, যেহেতু বাঁকায় মহাপ্রভু নিম কাঠ হয়ে ভেসে এসেছিলেন বলে। আচ্ছা, এই যে এখানে প্রতিষ্ঠিত মহাপ্রভু, উনি কি নিম কাঠের বিগ্রহ? বাঁকায় নিম কাঠের, প্রত্যেকটা বিগ্রহ এখানকার নিম কাঠের তৈরি। আচ্ছা, মানুষ যে বাঁকারায় তার সাথে মানে অষ্টম গর্ভে আপনার হারাই পণ্ডিতের ছেলে ছিলেন। বাঁকারায় হারাই পণ্ডিতের ছেলে ছিলেন, মানে নিত্যানন্দ মহাপ্রভুর অগ্রজ দাদা। নিত্যানন্দের অগ্রদাদা। কজন ছেলে ছিলেন হারাই পণ্ডিতের? 8 জন। অষ্টম গর্ভে হচ্ছে বাঁকারায়। বাঁকারায় অন্তর্ধান হওয়ার পরে কি নিত্যানন্দ মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন? না, হ্যাঁ, বাঁকায় আগে হচ্ছেন অন্তর্ধান হয়েছেন, তখন নিত্যানন্দ বাবু দিয়ে তখন এইবার নিম কাঠে যখন হয়ে গেল, হাটুগাতে আপনার অন্তর্ধান হয়ে গেল, তারপরে নিত্যানন্দ মহাপ্রভুকে স্বর্ণাদেশ দিয়ে নিম কাঠে ভেসেছে, তখন ওই মূর্তি তৈরি করেন। লাস্টে বাঁকায়ের সঙ্গে নিত্যানন্দবাবু মিলিন হয়ে যান। সেই জন্য আমাদের বাঁকায় হচ্ছে কৃষ্ণমূর্তি, কৃষ্ণমূর্তি আমাদের রাধিকা নাই, বসুদার জাহ্নবা, নিত্যানন্দ মহাপ্রভু 2 স্ত্রী। নিত্যানন্দ মহাপ্রভু তার মা বাবাকে স্নানের জন্য গঙ্গাসাগরে যাত্রা, এরকম একটা কাহিনী রয়েছে, ওটা একটু বলুন। ওটা হাটুগাতে বলুন। ওই গঙ্গা স্নান করতে যাবো বলেছিল, যে বলছে মা এত দুদিনে গঙ্গা স্নান যেতে হবে না, তোমাকে এইখানে আমি গঙ্গা এনে স্নান করাচ্ছি। আচ্ছা, এই করে আবির্ভাব করে এনে ওইটাই গঙ্গা স্নান।
আচ্ছা, সেই আমাদের কারণে ধারে পাশে যত আছে ওখানে চান করলে পুণ্য লাভ হয় এবং গঙ্গা স্নানের সমান হয়। মানে সর্বতীর্থের জলকে আহ্বান করেছিলেন। আর মাঝে একটা রয়েছে মন্দির, ওটার কি ওটা কিসের ওই বাঁকায় যেহেতু আমরা হয়েছিল অন্তর্ধান হয়েছিল বলে ওইখানে অন্তর্ধান হয়েছিল বলে ওই মন্দিরটা করা হয়েছিল। ও ওই পুষ্করিণীতে বাঁকারা অন্তর্ধান হয়ে গিয়েছিল। ওটা তখন আগে পুষ্করিণী ছিল, জমি ছিল। আচ্ছা, তারপরে নিত্যানন্দ মহাপ্রভু পুষ্করিণী করে গঙ্গা 7টা সমুদ্রের জল এনে ওখানে মাকে স্নান করেছিলেন। সর্বতীর্থের। অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। নিত্যানন্দ মহাপ্রভুর বর্তমান বংশধর উজ্জ্বল গোস্বামীর কথা থেকে যা বোঝা গেল, বাঁকাড়ায় ছিলেন নিত্যানন্দ মহাপ্রভুরই অগ্রজ। তিনি হারাই পণ্ডিতেরই এক সন্তান ছিলেন। তিনি এই স্থানে অন্তর্ধান হন এবং তাকে বলা হয় তিনি কিন্তু স্বয়ং ছিলেন শ্রীকৃষ্ণই। যেহেতু নারায়ণ তার শেষনাগকে ছেড়ে, রামচন্দ্র তার লক্ষণকে ছেড়ে এবং শ্রীকৃষ্ণ তার দাদা বলরামকে ছেড়ে কখনোই থাকতে পারেন না, তাই তিনি পূর্বে একবার বাঁকাড়ায় রূপে এসেছিলেন, তার লীলা করে অন্তর্ধান হয়েছিলেন এই স্থানে। দেখুন মাঝে একটি মন্দির রয়েছে, সেই স্থানে বাঁকাড়ায় অন্তর্ধান হয়েছিলেন। আর পিতা হারাই পণ্ডিত ও মা পদ্মাবতীর গঙ্গাসাগর দর্শনের স্বাদ পূরণের জন্য পরবর্তীকালে নিত্যানন্দ প্রভু এই স্থানটিকে জলপূর্ণ করে দিয়েছিলেন সমস্ত তীর্থের জল দিয়ে। অদ্ভুত সুন্দর স্থান। হাটুগাড়া থেকে এগিয়ে এসে দর্শন করে নিতে পারেন এই গৌড়ীয় মঠ, এবং এই স্থানেই রয়েছে মহাভারতের আদি পর্বে বর্ণিত সেই পাণ্ডবদের অজ্ঞাতবাসের স্থান। এই একচক্রা এবং এই বীরভূমের এই অঞ্চল, যেখানে পাণ্ডবরা অজ্ঞাতবাসকালে যে যে অঞ্চলে ভ্রমণ করেছিলেন, সেই স্থানটি আমরা পরবর্তী পর্বে দেখাবো। এই পর্বে একেবারে শেষে আমরা এই বীরচন্দ্রপুরের ইস্কন মন্দিরটি দর্শন করে নেব। দেখুন অপূর্ব সুন্দর ইস্কন মন্দিরটি। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, অতিথিশালা রয়েছে, এছাড়াও রয়েছে ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা। বিভিন্ন বইপত্র আপনারা এখান থেকে কিনে নিতে পারেন, ঠাকুরের নানা রকম সামগ্রীও নিতে পারেন এখান থেকে। এই স্থানটিতেও কিন্তু ক্যামেরা একেবারে নিষিদ্ধ, ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা অর্থাৎ বিগ্রহের ছবি তোলা যায় না, তাই বাইরে থেকেই অপূর্ব সুন্দর এই মন্দিরটি দর্শন করুন। এই অঞ্চলের সমস্ত মন্দির কিন্তু 12টা সাড়ে 12টার সময় বন্ধ হয়ে যায়। সকাল 8টা থেকে খুলে 12টা সাড়ে 12টার মধ্যে বন্ধ হয়ে যায় এবং তারপর আবার বিকেল 4টে থেকে খোলে রাত্রি 6:30 7টা পর্যন্ত খোলা থাকে। ভোগ প্রসাদ পেতে হলে 12টা সাড়ে 12টার মধ্যে চলে এসে কুপন কেটে নিতে হবে, তারপর আপনি ভোগ প্রসাদ পেতে পারেন। এই স্থানটির একেবারে কাছেই যে পাণ্ডবদের অজ্ঞাতবাসের স্থানটি রয়েছে সেই স্থানটি, এবং এছাড়াও কিছুটা দূরে রয়েছে কোটাপুর। এখান থেকে বাসে করে যেতে হয়। সেই কোটাপুরে ভীম বক রাক্ষস বধ করেছিলেন, সেই রোমহর্ষক কাহিনী মহাভারতে আমরা প্রায় সকলেই জানি। অজ্ঞাতবাসকালে ভীমের সেই বক রাক্ষস বধের কাহিনী, সেই ঘটনাটি ঘটেছিল সেই কোটাপুরে। আপনাদের সেই স্থানটিও দর্শন করাবো। এছাড়া এই জায়গার থেকে কিছুটা দূরেই পাশের গ্রামেই ডাবুকেশ্বর শিব মন্দির রয়েছে। আপনারা এই অঞ্চলে আসলে সেই ডাবুকেশ্বর শিব মন্দিরও অবশ্যই দর্শন করবেন। এছাড়াও আরও উল্লেখযোগ্য স্থান রয়েছে, প্রচুর স্থান রয়েছে দর্শন করার মতো এই অঞ্চলে। সমস্তটাই আপনাদের দেখাবো, সাথে থাকবেন। পরবর্তী পর্বটি অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই সেটি আমাকে বলবেন কমেন্ট বক্সে লিখে, আমি অবশ্যই সেই তথ্য আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু দিব্যলীলা প্রদর্শনীর মাধ্যমে দেখানোরও ব্যবস্থা রয়েছে, অবশ্যই দেখে নেবেন। আর এখন দর্শন করে নেব আরেকটি মন্দির, যাকে বলা হচ্ছে কদমখণ্ডী মন্দির। এই স্থানে নিত্যানন্দ মহাপ্রভু লীলা করেছেন, শক্তিশীল খেলার জায়গা তার। আর এই অঞ্চলে কিন্তু বাঁকাড়ায়ের সেই নিম কাঠটি ভেসে এসেছিল, যে নিম কাঠ দিয়ে বাঁকাড়ায়ের বিগ্রহটি তৈরি করা রয়েছে। এবং এই মন্দিরে রয়েছে অপূর্ব সুন্দর ষড়ভুজ গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ এবং জগন্নাথ দেবের বিগ্রহ। এছাড়া গৌড় নিতাই কৃষ্ণ তো রয়েইছেন। দেখুন কি অদ্ভুত সুন্দর ষড়ভুজ গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ। আপনারা যদি কলকাতা থেকে একচক্রায় আসতে চান
তাহলে হাওড়া কিংবা শিয়ালদা স্টেশন থেকে তারাপীঠ বা রামপুরহাটগামী যে ট্রেন আছে তাতে আপনারা তারাপীঠ বা রামপুরহাট স্টেশনে নেমে অটো করে চলে আসতে পারেন এই অঞ্চলে এক চক্রাতে বা বীরচন্দ্রপুরে। তারাপীঠ দর্শন করেও আসতে পারেন, খুবই কাছে তারাপীঠের, প্রায় 30 থেকে 45 মিনিট মতো সময় লাগে। এছাড়াও তার অপর দিকে রয়েছে সাঁইথিয়ার নন্দিকেশ্বরী, সেই নন্দিকেশ্বরী সতীপীঠও আপনারা দর্শন করতে পারেন। এছাড়া এখান থেকে বোলপুরও খুব কাছে, বোলপুরে রয়েছে কঙ্কালীতলা মা কঙ্কালী এবং ফুল্লরার মন্দির, অপর দুই সতীপীঠ। সুতরাং কাছাকাছি কিন্তু 4টি সতীপীঠ রয়েছে, আপনারা দর্শন করেই নিতে পারেন। আবার তারাপীঠ থেকে বীরভূমের পঞ্চম সতীপীঠ নলহাটেশ্বরীকেও দর্শন করে নিতে পারেন। এই সমস্ত দর্শনীয় স্থান আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে অন্যান্যদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আর পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে। আর অবশ্যই পরবর্তী পর্বটির দিকে চোখ রাখবেন, খুব তাড়াতাড়ি আসবে এর পরবর্তী পর্ব। ওই পর্বটি না দেখলে কিন্তু এই অঞ্চল সম্বন্ধে অনেক কিছুই অজানা থেকে যাবে।